রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনো তার নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ায় কোলাহল, তার মধ্যে শখ মার পেঁচাল, একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও ওনার হয় না, আরও টাকা চাই ওনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও সহ্য করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে, আসতে পারে না, গাড়ি লাগে ওনার। সারাদিন কাজ করে পার চলছে না, পায়ের গোড়ালিগুলো মনে হয় এক্ষুনি খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নেই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পাজে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে। ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম, কে কে, কিন্তু কাউকে তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম। কিন্তু কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম, ভয়ের চোটে কপাল পেয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। প্লিজ, কে আপনি? সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পরি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যিই আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই, কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না। কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের ওপরে। আচ্ছা। ভয় ভয় বললাম, কারণ কথাটা না শুনলে আমার ঘাড় মটকাবে। আচ্ছা, কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশে। আচ্ছা, একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমার পছন্দ সাদা সিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো, ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়ায় দাড়ি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখিনি। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিয়ে নেমে এসেছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এই এই কি দেখো, আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। এই এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করো, না হলে একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দেব? ওহো, তাই নাকি? আমার নাম মাবসুরাতুন নূর, তবে সবাই আমাকে মাবসুরা বলেই ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে। আর আমার বাসায় আমার বাবা আর মা আছেন। আপনি পড়ে হলে জমিনে কি করছেন? এখন আর তেমন ভয় করছে না। আমি জমিনে আমার অর্ধাঙ্গকে খুঁজতে এসেছি,
কারণ আমার ছোটকাল থেকেই একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবা সিংহাসনের অধিকারী বানাবো। মানে বুঝলাম না। মানে মাপসুরা আমার বাবা, পরিপালকের রাজা। আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না। তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক, কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নেই। তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। ও, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যে এটা বললো মেয়েটা চলে যাবে, তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে না? হ্যাঁ, হবে কালকে। আমি আবার একই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো, কেমন? আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে। তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ কেন বন্ধ করব? আরে করতে বলেছি, করো না। আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা, চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেন যেন ভালো লাগছে। আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর বাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না, কেউ নেই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা বাজে। আজকে বাসে গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমার নাম আকাশ, পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। পরে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আর একটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর লেখাপড়া করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরো এক গাদা কথা শুনে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। কি আর করা, কথা শোনা তো আমার নসিবে সব সময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকি। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে চায়। মাপসুরার বাবা, কিরে বলির পাটা পেলি? হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। সকালবেলায় ঘুমের মধ্যে কিরে পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে? ঘরে এসে পানি পড়ছে। ঘুম ঘুম চোখে চোখ খুলে দেখি ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়েছিল। কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় না এখনো? কয়টা বাজে? খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? মা, একটু ঘুমাতে দাও না। ওকে, ঘুমা। তোর আজকে ঘরে কিচ্ছুই মিলবে না। মা, তুমি এমন করো কেন? কেমন করি? কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঘরের বাজার সদাইয়ের টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচেই লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাহলেই ঘরে খাবার জুটবে। ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আমরা নাস্তা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাত্রে খাবারও জুটবে না কপালে। মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমনি হোক, আপন মা না হোক, সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় সবকিছু রেডি থাকে, কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকুও জুটে না। আজ মা যদি বেঁচে থাকতো, এমন ধারা কোনো দিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম।
রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকের সেই জায়গাটায় এসে বসে আছি মাপসুরার জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। তুমি এসে গেছো? হ্যাঁ, অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে দেই আর আমি জমিনে এসে পড়ি। আচ্ছা, তুমি আমার সামনে এসো। আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। কি হয়েছে? তোমার চেহারার এমন 12টা কেন বেজে যাচ্ছে? আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে। পেটে কিচ্ছু নাই, অনেক খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? আহা, করতে বলছি করো না। আচ্ছা। শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ চুষেই যাবে, কেমন? সব বুঝলাম, কিন্তু কি চুষবো? বাপসুরা ওয়েট বলে ও ঠোঁট জোড়ার আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁট জোড়া এত মিষ্টি, ইচ্ছে করছে ঠোঁট জোড়া কামড়ে ছিঁড়ে ফেলে, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণেই মাপসুরা এর কথা মনে পড়লো। ও বলেছে চুষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে। আমিও পোলাও, তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম, মাপসুরার ঠোঁট চুষতে লাগলাম। আর আমার মনে হচ্ছে আমি পোলাও, তারপর গরুর কলিজা ভুনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেটার এক ফোঁটা জায়গা নেই। তারপর ছেলে দিলাম মাপসুরার ঠোঁট। পেট ভরেছে তোমার? হ্যাঁ, আমার শরম লাগছে। কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম, কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। এই, লজ্জা পাচ্ছ কেন? আমি তো। ও আচ্ছা, মাপসুরা আপনি এত ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎ মাটা। কেন, কি হয়েছে তোমার সৎমার? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। তোমার মা তো আস্ত একটা বদ, তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি? আপনি জানলেন কি করে? এই তো, তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারো মাথায় হাত দিলে তা সব পড়ে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো, তুমি চিন্তা করো না। প্লিজ, না না, কিছু করবেন না, উনি আমার মা। আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যেন কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? কারণ আমরা সবসময় মধু পান করি। আমাদের রাজ্যে সব কিছুরই নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁট এই রকম মিষ্টি। আচ্ছা, আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? হ্যাঁ পেয়েছি। তো কোথায় উনি, আর কেমন দেখতে? আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। মানে বুঝলাম না, আপনার পাশে বসে আছে মানে? তোমারে তো বুঝতে হবে না, সময় হলেই সব বুঝে যাবে। আর শোনো, এখন থেকে আপনি আপনি করবা না, তুমি করেই বলবা, বুঝছো? আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। আবার আপনি? আচ্ছা তুমি। হ্যাঁ, আমি তোমার অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলেও 200 বছরের বড় তো হব। কি? হ্যাঁ, আমাদের পরিপালকে এখন আবার বিয়ের বয়স হয়নি। কি বলছে? সব মাথার উপর দিয়ে গেল। 200 বছর এখনো বিয়ের বয়স হয়নি? আচ্ছা শোনো, কাল থেকে আমি যে জমিনে যে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা, তা না হলে করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে। তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমি উঠি। পরিপালকের দরজা বন্ধ করে দেবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, বলে দিলাম। একদম কিন্তু চোখ তুলে ফেলবো। চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করলাম। তারপর বাপসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে।
ধুর করলে করুক, তাতে সমস্যা নেই। এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম, আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে, হ্যাঁ সাজ্জাদ বল। ফার্ম গেট পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম। কোথায় তুই? আচ্ছা দাঁড়া আসছি বলে ফোন রেখে রাস্তা ক্রস করব এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্য দিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় একটা গাড়ি তেড়ে আসছে। কি করব বুঝতে পারতেছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাফরুরের কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি তো ফোন রেখে যখন রাস্তা ক্রস করব এমন সময় বড় একটা ট্রাক আমার দিকে তেড়ে আসে। পেছনে নামবো, কিন্তু পেছনে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করতেছে। সামনে আগাবো, কিন্তু সামনের দিক থেকে বড় গাড়িটা তেড়ে আসতেছে। কি করব কিচ্ছুই বুঝতে পারতেছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম আর বাপসুরায়ের কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার উপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? পেছনে ফিরে দেখি মাপসুরা। তুমি এখন এখানে কিভাবে আসলে, আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো? এই গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি, আর তুমি এখন আমাকে স্মরণ করলে তাই চলে এলাম। না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম। সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না। কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারো চোখে কি পড়ে নাই? মাথায় কিছু কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছো তার কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলছে। চলো, আমিও তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। জোর করেই আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। কিরে এমন হাঁ হয়ে আছিস কেন? আরে তেমন কেউ না, মাপসুরা বলে উঠলো। এই তেমন কেউ না মানে আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। মাপসুরা কি বলতেছো এইসব উল্টাপাল্টা? সাজ্জাদ বান্ধবটা আমাকে খেলাবে। তারপর সাইডে গেলাম। আরে তেমন কিছু না, তোরে বলবো নি সব কিছু খুলে, এখন চল। আচ্ছা কিরে, এত জরুরি তলব করে ডাকলি কারণ কিরে? কি বলিস কি? তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা বাপসুরা, তুমি যখন সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে, তুমি আমার গার্লফ্রেন্ড? ভুল কোথায় বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। কি? বাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতেছো তুমি এইসব? সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আজকে কাজে না গেলে হয় না? চলো না, আমরা দুজন দূরে কোথা থেকে ঘুরে আসি। মাপসুরা, কাজ যে করতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়ো, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘোরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। আমি তো অবাক। চলো, এবার তো ঘুরতে যাবে। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। রাতে খেয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার বাবুটা কি করে? এই তো শুয়ে আছি, তুমি আসছো? তারপর মাপসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল।
আমি আবার ঘুমায় গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য, কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। ইয়াল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎ মা আমাকে বলে দিবে, কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয়ে ঘরে থেকে চোরের মতো বের হয়ে যেতে দিলাম। দরজা দিয়ে বের হব এমন সময় আম্মু সামনে পড়ল। আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হইছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোরে খাবার বেড়ে দিচ্ছি। আম্মুর কথা শুনে তো মনে হয় এখনই স্ট্রোক করে মারা যাব। আম্মু কি বলতেছে এইসব? ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে, কি সব বলতেছে আমাকে? ঝাড়ু দিয়ে না মেরে কোথায় একটু থেকে একটু টের বেটের হলেই কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাই নাই। কি রে, এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে, ইস, আমার ছেলেটা কত শুকায় খাচ্ছে, দেখি আর কয়টা নে খাবার। আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা সব খাচ্ছি। আম্মু বলল, তুই ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নাই। তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছো আজকে। দূর, তা হতে যাবে কেন? নাস্তা করে উঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরায় দিয়ে বলল, যা শপিং করবি, এগুলো দিয়ে নিজের মতন করে। আমি তো মহা খুশি, সাথে সাথে আম্মুকে জড়ায় ধরলাম। আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। তারপর মাপসুরার সাথে উঠে গেলাম। আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? হ্যাঁ। না করে কই যাবে? যেই ডোজ দিছি, ভালো ব্যবহার ওনার বাপু করবে। তার মানে এগুলো সব তোমার কাজ? তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম। এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায় নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলায় আসলে জানলা দিয়ে কেউ টের না পায় মতন করে। দোকানের চাকরিটা ছেড়ে দিছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। বলবো, তবে কোনো রিয়াক্ট করবি না। তারপর সব খুলে বললাম। কি বলিস কি এসব? তাহলে এখন কি করব? না, আমি এটা পারবো না। ওরে আমি অনেক ভালোবাসি। ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনে থাকে। তাহলে তুই একটু কথা বলে দেয়। কিরে, কি বললো? চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বলল, মাথায় তো কিছুই কাজ করতেছে না। কিভাবে করব আমি এসব বাপসুরার সাথে? চল এখনই গিয়ে দেখা করব। দুজনে মিলে দেখা করলাম, কিন্তু উনি যা বলল, কিছুতেই মাথা কাজ করতেছে না। কিভাবে করব আমি বাপসুরার সাথে এইসব? উনি বলল, মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাপসুরের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ না জানে। কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি সব করতে পারবো না। না না, আমি পারবো। আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। মাপসুরা যদি আমাকে ভুল বুঝে? না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এইটা আমার করতেই হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? এই তো শুয়ে আছি। এসে আমাকে জড়ায় ধরে আমার বুকে শুয়ে গেল। মাপসুরা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা, ধরো, এটা তোমার জন্য। এটা কি? শরবত নাও। আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, কলিজা দাও। মাপসুরা ঘট ঘট করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর, আকাশ,
আমার কেমন জানি মাথা ঘুরতেছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। তারপর ধাপ করে আমার বুকের উপর পড়ে গেল। লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। এখন প্রথমে মাফসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম, তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাফসুরাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। উঠে দেখি মাফসুরা বিছানার এক কোণে বসে কান্না করতেছে। কি হয়েছে মাফসুরা? কি হয়েছে? হ্যাঁ জানিস না ডুমের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? হ্যাঁ মাফসুরা, তুমি শুনো একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসাই আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না বলে আমার বুকে মারতে লাগলো। মাফসুরা শুনো আমার কথা। মাফসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামচি দিচ্ছে। মাফসুরা আর আমার বুক আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে। মাফসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। কলিজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। ছাড়, তুই একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। এবার দেখবি তুই আমার আসল রূপ। একদিন ভালোবেসেছি তাই কিছু করি নাই, এখন থেকে তোকে জ্বালায় মারবো। খচ্চর বেটা। কলিজা, যা হওয়ার হয়েছে, চল আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। দাঁড়াও দেখাচ্ছি বলে মাফসুরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকি। মাফসুরা ছোট্ট বাচ্চার মতো চুপ করে আছে। হঠাৎ করে মাফসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরাটা নিজের ঠোঁটে লাগিয়ে নিয়ে নিই আর মাফসুরার ঠোঁটে কামড় দেয়। আই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? মাফসুরার হাতগুলো শক্ত করে চেপে ধরে ওকে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুই না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আসছে বর। কলিজা না আমার, যা হয়েছে হয়েছে, ভুলে যাও। চলো না আমরা দুইজন নতুন করে সবকিছু শুরু করি। কখনোই না। আর কিসে শুরু আর কিসে শেষ? 1 বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব যেই দিকে চোখ যায়। এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে বলে মাফসুরাকে খাটের উপর ফেলে দেই। চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়। ওর কিছু করার ক্ষমতা নেই এখন। আকাশ মাপচোরার চুলের নিচে মুখ গুজে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গ্রান কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপচোরার চুলের গ্রান। আকাশ মাপচোরার ঘাড়ে থুতনি দিয়ে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর আবার তাদের মধ্যে পাঠক ভাইয়েরা ভাত দেন। বুঝেনি তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপচোরাকে নিজের বাহুডারে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরার বাবা মা তো পেরেশান হয়ে যাচ্ছে, মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরার খোঁজ বের করে মাপসুরার কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? বাবা, আমি ইচ্ছে করে এমন করিনি, সবগুলো ডুমের বাচ্চাটা প্ল্যান করেছে। আচ্ছা তাহলে শোন, এই নিয়ে এই জিনিসটা রাখ। একটা বই দিয়ে এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস নাগাদ রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলি দিব আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস। তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। আচ্ছা বাবা। আমরা চলে যাচ্ছি। এ কি, আপনারা কারা? তারপর দুজনের পায়ে ধরে সালাম করে, বাবা আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? না আসলে অনেক কাজ যেতে হবে। কি বলছেন কি বাবা, চলে যাবেন মানে? আজ এই তো আসলেন। বাবা অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। আচ্ছা তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যাই। তারপর দুপুরে তেনারা খেয়ে চলে গেলেন। মাফসুরা বসে বসে সাজুগুজু করছে, আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছি। মাফসুরার হাতে থাকা একটা সেফটি ফিল ছিল, সেটা দিয়ে আমার ঘাড়ে ঢুকিয়ে দেয়। আমি ব্যথায় তাড়াতাড়ি মাফসুরাকে ছেড়ে দিই। মাফসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে, ব্যথা যেন আমার দম বের হয়ে যাবে। আরো ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছ।
তোকে কতবার বারণ করেছি তোকে আমি ভালোবাসি না, তাও তুই কেন আমার সাথে জোরাজুরি করিস? তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? হ্যাঁ, এবারে তো কম করেছি, সামনের বার থেকে না আরো বড় কিছু করব। রুম থেকে বের হয়ে যায়, রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত বেরোচ্ছে কিভাবে? না ঠিক আছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে, ওকে তো আমি মেরেই ফেলবো, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। মার কাছে যাই, মা দেখো তো কি হয়েছে। বাবা, কি করে হলো এটা তোর? আরে মা বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। ফার্স্ট এড বক্স থেকে বের করে ঘাটটা মুছে দেই আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেই। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসে নাই। এদিকে মাপসুরার অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়েই শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাপসুরা আকাশের পেছনে পেছনে রুমে আসে। আকাশ কথা নাই, কথা মুড়ি দিয়ে অন্য কাত হয়ে শুয়ে পড়ে। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। তুমি শুয়ে পড়লে যে? আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? এই মেয়ে, কানের সামনে প্যান প্যান না করে দূরে গিয়ে প্যান প্যান করো, শরীর খারাপ এমনিতেই। ঘুমাবো আমি, এখন ঘুমের ডিস্টার্ব করবা না। মাপসুরা উঠে চলে যায় রুম থেকে। কিরে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? ধুর, যেখানে যাওয়ার যাক, আমার কি? ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্রপাঠ করার সময় হয়ে এসেছে। তাই আকাশের সামনে থাকলে চলবে না, তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাতের একটা চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় কে একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি ঘুমিয়ে পড়ি। রাতে বাজে 1টা, চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় কেউ একজন আমার গায়ের কাঁথা সরিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতেছে। আমি ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেই। আমি লক্ষ্য করে দেখি মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছো তুমি আমায় ভালোবাসো না? আর তোমার সাথেও যেন এইসব রসিকতা না করি। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নাই। সে তো যাব, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো, দরকার হয় তুমি আমাকে আরো 2টো থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। সরি, তা হচ্ছে না। দূর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়, উঠে বারান্দায় চলে যায়। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করতেছে। ডুমের বাচ্চা করে কেমন দেখ না, কি ভাব জড়িয়ে ধরেছি বলে। ঘুম আসে না, না হয় রাম ছাগল, তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কেমন মেরে বাবা, রাগ করছি কোথায় রাগ ভাঙাবে, তা না উল্টো আরো বলে কিনা বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মাপসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগতেছে, দেখতে ইচ্ছা করতেছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না, করা যাবে না। আমি তো ওর উপরে রাগ করেছি। আমি সোফায় গিয়ে শুয়ে পড়ি। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছি। ভালো একটা জব পেয়েও গেছি, একটা ছোটোখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছি। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আমাকে কোথাও দেখতে না পেয়ে, কি রে, গেল কোথায়? এখন আমাকে সকালের নাস্তা কে খাইয়ে দেবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করি। আম্মু, আম্মু, আকাশ কোথায়? মারে,
সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। কি? মনে মনে খাটাস, একটা নতুন চাকরি পেয়েছে, আমাকে একবারও বলে নাই, ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। ধুর ধুর, কি বলছি, আমি তোর বউ না, খালি 1 বছরের জন্য। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে, এখন সকালের নাস্তা কি খাইয়ে দেবে আমাকে? কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দেবো? তারপর আকাশের মা মাফসুরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাফসুরা রুমে বসে আছে, কিন্তু আকাশের সাথে একটা শব্দ কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিরে, ও আমার সাথে কথা বলো না কেন? আগে তো সবসময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ কেন হয়ে গেছে? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাফসুরাকে একবারও জিজ্ঞাসা করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে নাই। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাফসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে ভাবছে, ঘুরঘুর করে কোনো লাভ হবে না, তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেসে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ি। মাফসুরার সাহস হচ্ছে না সে আকাশকে বলতে, সে জড়িয়ে ধরে ঘুমাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাফসুরা থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাফসুরার গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাফসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বসে আনতে হবে। না হয় আকাশ তার থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যোগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে। কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিশাল এক প্রত্নত্ব হাসিল করবে, তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালককে রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে অনেক ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহ ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাব। আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়, প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটেই বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিই। আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যদিকে আমার মন্ত্র পাঠেরও সময় পেয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাফসুরা ওর মন্ত্রপাঠের স্থানে চলে যায়। মাফসুরা মন্ত্রপাঠ শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি হয়ে গেল সে মন্ত্রপাঠ করছে, আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার সব শক্তি ফিরে পাবে। মাফসুরা মন্ত্রপাঠ করছে আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। হঠাৎ ঘরে পৌঁছে দেখি বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে চুপি চুপি সেখানে যাই, আর গিয়ে দেখি মাফসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে, আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। তো সাথে সাথে ভয় পেয়ে যাই, সেখানে চুপ করে লুকায় থাকি। তার মানে মাফসুরা আমার অগোচরে এই সব কার্যক্রম চালাচ্ছে। মাফসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। লক্ষ্য করে দেখি মাফসুরা আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে নেই আমার এই বইটা দেখতে হবে। এই বইয়ের মধ্যে কি আছে যে মাফসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করেছে। কিন্তু মাফসুরাকে জানতে দেওয়া যাবে না। মাফসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। তুমি কখন এলে? মাত্র। মাফসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভাল লাগে না। প্লিজ সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো আমাকে, তাও নিজের করে নাও। বলে গা থেকে
শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেই। এই, আমাকে আদর করো না, তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। মাপসুরের আঁচল মাটি থেকে গায়ে তুলে দেই। মাপসুরা, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এখন এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ আমাকে আজকে না, অন্য কোনো দিন। ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হতে চলে যায় আর বাপসুরা খাবার রেডি করে। যাক, লাইনে আনতে পেরেছে অল্প করে। যে করে হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হলে খাটাসটাকে বলে দিতে পারবো না। না, ওর চালে আমি পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চলে যাবে আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে সে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু না বলে সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করি। বইটা নিয়ে ঘরের বাহিরে চলে আসি। তারপর বইটা ওপেন করে কিন্তু কিছুই বুঝতেছি না, কারণ লেখাগুলো অন্যরকম। এমন লেখা এর আগে কোনো দিনও দেখি না। এখন কি করব? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কী লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো ধরা খেয়ে যাব। তাই ফোনটা বের করে ছবি তুলে নিই আর বইটা জায়গায় রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ লোকটার কাছে যায় আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা দেখে তো মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা ছবিগুলো দেখায়। লোকটা ফোনের ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানোর শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করতেছে। কি? অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলি নেই। আকাশ বইয়ের ছবিগুলো দেখালেন। এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ, প্রতি বছরের অমাবস্যা রাতে একজন করে পুরুষ বলি দিতে হবে, তাইলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসুদটা কি। সে আপনাকে বলি দিবে আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। পাঠকরা এবার বুঝছেন তো বলির পাঠা কি? কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এখন কি করব? আমি তোকে অন্ধের মতো ভালোবাসি। এটা আটকানোর কোনো পথ নাই, কারণ অমাবস্যা রাতে সমস্ত অশরীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন, তাইলেই আটকানো সম্ভব। না হয় আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। কি রে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে। কারণ কি? আকাশকে কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি। না, ভালোবেসে যখন ভুল করেছি, তাহলে ভুল দিয়ে ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে দিব। এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। কি হয়েছে তোমার? দেখি, আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছে কেন? কেন করো এমন মিথ্যে আদিক্ষেতা? উপরে সমাধান করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না?
একটু আমার কাছে আসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাপসুরার থুতনিতে হাত দিয়ে মাপসুরার ঠোঁটের চোখের পাপড়িতে ভালোবাসা পরশ এঁকে দেয়। আকাশের চোখ থেকে অজরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই মিথ্যা। সে এক মিথ্যের ভ্রমরই নিয়ে সংসার করতেছে। এই কি হয়েছে আকাশ? আবার এরকম পাগলের মতো কান্না করছে কেন? এই কলিজা, এমন কেন করতেছো? আর কান্না কেন করতেছো? মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না। আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? মাপসুরাকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকি। মাপসুরা এরও কেন জানি খুব ভালো লাগছে। মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছি। না, আর না, কান্না করব না। এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তো কি হইতেছে এসব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাপসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরও কিছুদিন যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগে চলে যায়। কি রে আকাশে, কি হয়েছে? কিছুই তো বুঝে আসতেছে না। আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তাও বলে না, কেমন যেন একরোখা হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। নাকি অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না, এইটা হতে পারে না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না। ও খালি আমাকেই ভালোবাসবে। ওর ওপরে শুধুমাত্র আমার অধিকার আছে, আর কারণ নাই। মাপসুরা ও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে অমাবস্যা চলে আসতেছে, আকাশকে বলে দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার জীবনের নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ ঘুরে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়। মাপসুরা, এই মাপসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছি। না, আমি ঘুমাইনি বাবু। বলে যখন ওইদিকে ফিরে, আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাপসুরাকে দেখে, কারণ মাপসুরা আজ অনেকদিন পর মাপসুরার সাথে নিজ থেকে কথা বলছি। মাপসুরা না বলে যখন এই দিকে ফিরে, আকাশ মাপসুরাকে দেখে বিকট আওয়াজে চিৎকার মারে, কারণ মাপসুরার চোখ জোড়া সবুজ হয়ে গেছে। মাপসুরার চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাপসুরা পৈশাচিক হাসি হাসছে, আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আর আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ওর নড়ার মতো শক্তি নেই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়, আর আকাশের ঠোরজোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর রুহুখানি বের হয়ে যাবে। মাপসুরার ঠোরজোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশের যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুল করা শুরু করলাম। সামনে দেখ আরো কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে মাপসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরা এর কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নেই। আকাশ চুপ আছে। এই, এখন কেমন লাগছে তোমার?
সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ের রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজে জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার উপর যত অত্যাচার এই গ্রুপে করো না। এই কথা বলছো না যে? কি বলবো, ভালো লাগছে। এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমার খুব মাথা ঘোরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশ বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরা এর এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবার পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করেছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি। না হয় সে আকাশের সাথে এইরূপ আচরণ করতো না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে, মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিক উত্তর দিবে আমায়। হ্যাঁ দেব, বলো। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসি কিনা তাও জানি না। তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন, তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছুই বুঝতে দিবে না। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতেও পারবো। জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। আমি তো তাই করব, তোমার জীবনই নিব। তোমার রক্তের বদলতে যাওয়া 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। কি তুমি এসব কি বলছো? জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? জীবন তো তুমিই নিবে, মিথ্যা আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথার কথা বলছি। আমি আরো ভেবেছি কি নাকি। এই আর একটা কথাও না, এখন ঘুমাবো দুজন। আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব, কেন আনতে পারি না বুঝি। এই না, তা কেন? কই দেখি দাও, আমার বরটা কষ্ট করে চা করে এনেছে। ইস, এত মজার চা মনে হয় এই জীবনে প্রথম খেলাম। এইভাবে চলতে থাকে। আকাশ এখন সবসময় মাপসুরার দেখাশোনা করে, 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে এক রিক্সায় করে ঘুরে খুব মজা করে। অমাবস্যা প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না। তবে সে সন্তুষ্ট, সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অমাবস্যা চলে এসেছে, আজ রাতেই অমাবস্যা। মাপসুরা এর বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরার কাছে যায়। অমাবস্যা চলে এসেছে, আজ রাতেই অমাবস্যা। মাপসুরার বাবা মাও জমিনে আসে, তারপরও মাপসুরার কাছে যায়। আকাশ মাপসুরার বাবা মাকে পা ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায়নি। মাপসুরা, তোমরা কথা বলো, আমি একটু সাজ্জাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মাপসুরের বাবা, কিরে পাঠাটাকে বলি দিবি কিভাবে? ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দেব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরো পরিপালকের সবার সামনে বলি দেব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবে, সমস্যা নেই। তোমার হাতে মন্ত্রে পড়া পানি কেন, বিষও খেয়ে নিব। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারিনি, মরে যাওয়াই ছিল। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? যাও, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। ও তাই? আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে, সাজ্জাদকে এ বিষয়ে কিছু জানায় না। আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে অমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরার দেখাশোনা করে, মাপসুরার সাথে সাথে থাকে।
আজকেই শেষ দিন। এরপর হয়তো আর কোনোদিন মাপসুরাকে নিজ হাতে খাই দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আকাশ আজ সারাদিন মাপসুরার দেখাশোনা করে, সারাদিন মাপসুরার সাথে থাকে। আজকেই শেষ দিন। এরপর হয়তো মাপসুরাকে আর নিজ হাতে খাই দিতে পারবে না, মাপসুরাকেও ভালোবাসতে পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তোমার আপন ছেলে না আমি, তারপরেও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি। কিছুই বুঝতে পারছি না, হঠাৎ ছেলে এমন ধারা কথা কেন বলতেছে? আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা কেন বলছিস? না মা, কিছু হয়নি, এমনি বললাম। মা, তোমায় খুব ভালোবাসি। মা, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? বাবা, কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে, এতে না করব আমি? এটা কি করে হয়? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে এসেছে, সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে, আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ অমাবস্যার রাত, আজকেই মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তজাম দিবে। রাতের বেলায় খেয়ে দেয়ে খাটে শুয়ে আছে, এমন সময় মাপসুরা একটা গ্লাস করে সুরা নিয়ে আসে। নাও আকাশ, এটা খাও, তোমার জন্য নিজ হাতে বানিয়েছি। এই শরবত আমরা প্রায় সব সময় পান করি। আচ্ছা দাও, খাবো। তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আর কোনোদিন তোমায় জড়িয়ে ধরতে পারবো না। আকাশের কথা শুনে ঘাবড়ে যাই। ও কিছু জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো। বাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবন সঙ্গিনী হিসেবে জানো তোমাকে পাই। আমরা আর কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। ছেলেটা আমায় এত পাগলের মতো ভালোবাসে, তা ওর জীবনটা নিয়ে নিচ্ছি আজ আমি। এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাও যে আমার গর্ভে। তোমার ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দেবে? আমায় কে ঘুম পাড়াবে? রাতের বেলা জড়িয়ে ধরে কে বলবে আমার বুকে মাথা রেখে ঘুমাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারগ। যুগ্ম করার এটাই নিয়ম। জমিনে আসার পর প্রথম যেই মানুষটাকে নজরে পড়বে তাকে বলে দিতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি, তা নিজেরও অজানা। কিন্তু তোমার যে মরতে হবে, না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলায় মিশে যাবে। এই বাপসুরা, এত কি চিন্তা করছো? দাও শরবতের গ্লাসটা আমাকে। ওহ, এই নাও গ্লাসটা। আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ গটগট করে পুরা সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে চরকির মতো করে। বাপসুরা, আমারটা খুব কষ্ট হচ্ছে। বাপসুরা, আমার মাথাটা একটু তোমার কোলে নিবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়া ত্যাগ করতে চাই। হ্যাঁ, নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয়, আর মাপসুরার চোখ দিয়েও টপ টপ করে পানি বেড়ে পড়ছে। যেই ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার জার্নিতেই ব্যস্ত সে। বাপসুরা, তোমার শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না, কেমন? কারণ আমি সবটাই জানি, আর জেনে বুঝেই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলি দিবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎ মাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে 2 চোখে দেখতে পারতো না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যেই মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজ ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো কলিজা। বলে আকাশ চুপ হয়ে যায়। মাপসুরা আকাশের এমন কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে? যে আমাকে এত পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটা দিতেও 2 মিনিট চিন্তা করেনি। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছেটা জিজ্ঞেস করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছে পোষণ করেছে। সে আমার জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে? এমন সময় মাপসুরার বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো গনিয়ে আসছে, তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে।
আমাদের না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না। খাচ্ছিস, এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলে দিলেই 12 বছরের সাধারণ অবসান ঘটবে। বলে মাপসুরা কান্না করে দেয়। কিরে, তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূরণ হচ্ছে। বাবা, আমি ওকে ভালোবাসি আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানতো সবটা আগে থেকে যে আমি ওকে বলি দেব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেওনি, পাগলের মতো ভালোবেসে গেছে। মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধরনের কোনো কিছু করা ঠিক হবে না, কিন্তু এখন ওকে ছুরাপান করিয়ে দিয়েছিস। এখন আর কোনোদিন বদলানো যাবে না, ওকে বলে দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসার কেউ জানে না পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যুগ উৎসব। পরিপালকে আজকে মানুষের বলি দেওয়া হবে, সেই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কলে আটকানো হয়েছে জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটুবার সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরার, কিন্তু সে দেবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্র পাঠ করতেছে। মন্ত্র পাঠ করা শেষ সবার। যেই পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের গাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার দাঁড়ালো তলোয়ারটা নিয়ে বলির কলে যায় আর ছুরিটা হাতে নিয়ে আকাশের গাড়ে বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। ছিড়ছিড় করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরার পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি সে আর সহ করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আকাশের দেহের দুইটা অংশ দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমন সময় মাপসুরার পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি সে আর সহ করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মাপসুরার বাবা আরও কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শোয়াই দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরার জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করে, কিন্তু কিছুতেই মাপসুরার জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে, যে মাপসুরার সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হায় হায়, উনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারো কাছে নেই। মাপসুরের বাবা, পণ্ডিত মশাই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের পরিপালকের রাজ করবে, কারণ মাপসুরার সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরা ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়া চক্রের সাথে আপনার মেয়ে সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরি নাই। সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। পণ্ডিত মশাই, কি বলছেন? কি এইসব? আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না। জি মহারাজ, এমনটাই হবে। পণ্ডিত মশাই, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান, হাত জোর করে। মহারাজ, মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দেন। দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। মহারাজ, এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো 1000 বছর পুরনো।
আর সেই মন্ত্র যে মনীষীরা বের করেছিল তারা সেই মন্ত্রটা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত কীভাবে করব আমি তা জানি না। আপনি যে করেই হোক আমার মেয়েকে জীবিত করুন। পণ্ডিত মশাই টেনশনে পড়ে যায়। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখতেছি কি করা যায়। তারপর পণ্ডিতটা সেখান থেকে চলে যায় তার 2-1 সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রিত হয়ে আছে। আজ কোনো পরি তার বাসস্থানে যাবে না, কারণ আজ অমাবস্যা। তাই ঘন্টা 3 পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পণ্ডিত সকলের উদ্দেশ্যে করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবেন না ভুলেও। একটা সীমারেখা এঁকে দেয় গোল করে, আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে, আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। চতুর্থ পাশে আগুন জ্বলছে সীমারেখা বরাবর। সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিত এর কথায়। বড় পণ্ডিত সকল পণ্ডিতের উদ্দেশ্য করে বলে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রে বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ মনীষীরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়া জাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হাঁটবা না, আর আমার কনিষ্ঠ আঙ্গুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবা। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়েছে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়া জাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে, সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পরিপালকের আজ যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাপসুরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার করে ওঠে। পাঠক ভাইরা, মাপসুরার জ্ঞান ফিরে আসা মানে বুঝেন তো, আকাশকে বাঁচিয়ে দেওয়া কৃতজ্ঞতার স্বরূপ ভর করে একটা কমেন্ট হবে। আমি কিন্তু চাইছি সিঙ্গেল থাকবো। জোর করে আপনারা আমাকে পরীর সাথে সংসার করতে ঠেলে দিয়েছেন। এখন যদি ধন্যবাদ স্বরূপ কমেন্ট না পাই, খবর আছে। আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে, সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতটা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়, আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়া জাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরার চিৎকার শুনে ওর বাবা মা আরও কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ আকার বলে জোরে জোরে চিৎকার করতে থাকে, মা আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার আকাশকে চাই, আমি ওকে দেখব। মারে, তুই একটু শুয়ে রেস্ট কর। আকাশ ঠিক আছে, ওর কিছু হয়নি। না, আমি আকাশকে দেখব বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ি, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকি। আকাশ আস্তে আস্তে ওঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গা করাও শেষ। মাপসুরা পরিপালকের পরিদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে আর পাগলের মতো করে চুমু খেতে থাকে। আকাশের সারা শরীরে আমার কলিজার কিছু হয়নি তো বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমু খেয়েই যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে। মেয়েটা করছে কি? কলিজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলে দেওয়া হয়েছিল? তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে সে আর বলতে জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপড়ে ধরে আছে। মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরার বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সেই রাতে তাদের আবার বিয়ে হয় এবং সকল পরীদের সামনে মাপসুরার বাবা
আকাশকে পরিপালকের রাজা হিসেবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তান এই হবে, এই রাজ সবার অধিকারী। তারপর আমি মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসি। কেউ টেরও পায় না। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে, রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছে হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরার বাবু হবে। আকাশ সব সময় খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা মাপসুরার মতো, কিন্তু চেহারায় পুরা আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পর তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরার আর আকাশের বাবু, আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাকে ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে? তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়েছে লুকিয়ে পড়েছে খাওয়ার ভয়ে, কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকাডাকে, কিন্তু তানিম বের হয় না। আমার ছেলে অনেক ভালো, দেখেছো? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে বলে কোলে তুলে নেয়। আর বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। লাগবে না, একটাকেই পারি না সামাল দিতে, তেনার আরো একটা চাই। তোমার না লাগলে নাই, আমার লাগবে। তখন আমি আমার বউকে আদর করতে শুরু করি। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতে থাকে। তানিম, তোমার পাপা তোমার মাম্মামকে আদর করছে, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। বদলোক কোথাকার, খবিস, নিজের ছেলেকে কেউ এসব বলে? দেখছো তোমার ছেলে কত স্মার্ট? সে বলেছে বেশি করে আদর করতে।